ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল শুরু হবে স্পিকারের আসন খালি রেখেই। বিভাগীয় শহরে অকটেন ও পেট্রোল সরবরাহ বাড়াচ্ছে বিপিসি। এবং ঠাকুরগাঁওয়ে সুগার মিলের ছায়ে অতিষ্ঠ জনজীবন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। এতক্ষণ শুনছিলেন নাসি সিনটেক্স গ্রুপের সৌজন্যে দেশের খবরের সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আগামীকাল সকাল 11টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। জাতীয় সংসদের ইতিহাসে এই প্রথম স্পিকারের আসন খালি রেখে অধিবেশন শুরু হচ্ছে। অবশ্য অধিবেশনের প্রথম দিনই জানা যাবে কে হচ্ছেন স্পিকার। সকালে সরকারি দলের সংসদীয় বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠকে অংশ নেন বিএনপি ও তাদের শরিক দলগুলোর নির্বাচিত সংসদ সদস্যরা। পরে সরকার দলের চিফ হুইপ নুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় তাদের চেয়ার খালি রেখেই প্রথম দিনের সংসদ অধিবেশন শুরু হবে। তারপর সংসদ নেতা হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। তিনি জানাবেন কে হবেন সংসদের স্পিকার। এদিকে বিরোধী দলের সংসদীয় বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি কোনোভাবেই সংসদে ভাষণ দেওয়ার অধিকার রাখেন না। তবে সরকারি দলের চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়েই শেষ হবে প্রথম দিনের অধিবেশন। স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে আমরা সংসদ নেতাকে দায়িত্ব দিয়েছি, সিদ্ধান্তটা তিনিই দেবেন। আগামীকালকে আমরা জানতে পারবো। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত উদারতা দেখিয়ে তিনি এই প্রস্তাবটা দিয়েছিলেন। তো এই ব্যাপারে আমরা এখনো পজিটিভ কোনো রেসপন্স পাইনি। রেসপন্স পেলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। জ্বালানি পরিস্থিতির খবর। বিভাগীয় শহরগুলোতে অকটেন ও পেট্রোল সরবরাহ কমানোর হার 25% থেকে 15% করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। এদিকে জ্বালানি তেলের জন্য আজও যানবাহনের দীর্ঘ সারি রয়েছে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিপিসি জানায়, বৈশ্বিক সংকট পরিস্থিতির মধ্যে দেশে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে আগের সিদ্ধান্ত সংশোধন করা হয়েছে। বিভাগীয় শহরগুলোর ফিলিং স্টেশনে গড় বিক্রির তুলনায় এখন 15% কম অকটেন ও পেট্রোল সরবরাহ করা হবে। এর আগে 25% কম সরবরাহের নির্দেশনা ছিল। তবে বিগত কয়েকদিনের মতো বুধবার সকাল থেকেই যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে। জ্বালানি তেল বিক্রিতে রেশনিং চালুর পর ঢাকা সহ বিভিন্ন শহরে যে সংকট তৈরি হয়েছে তা সমাধানে পেট্রোল ও অকটেনের সরবরাহ উন্মুক্ত করার দাবি জানিয়েছিলেন ফিলিং স্টেশন মালিকরা। ভারত থেকে ডিজেল সরবরাহ শুরু হওয়ায় জনমনে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে ফিলিং স্টেশনে গিয়ে তেল না পাওয়ার অভিযোগ এখনো করছেন ভোক্তারা। এদিকে সরকারি নির্দেশনায় ড্রাম বা কন্টেইনারে করে ডিজেল বিক্রি বন্ধ থাকায় শিল্প কারখানার মালিকরা বিপাকে পড়েছেন। ময়মনসিংহের শিল্পাঞ্চল ভালুকা থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আসাদুজ্জামান সুমন। ধন্যবাদ আপনাকে। ভারত থেকে ডিজেল আমদানির খবরে কিন্তু জনমনে কিছুটা স্বস্তি ফিরলেও পাম্পগুলোতে ঘুরে দেখা গেছে ভিন্ন চিত্র। আমরা দেখছি যে ময়মনসিংহের শিল্পাঞ্চল যে ভালুকা যে পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলো কিন্তু এখন বন্ধ। আমি একটু দেখাতে চাই যে আমি এখন রয়েছি ময়মনসিংহের ভালুকায় মেসার্স AR ফিলিং স্টেশনে। এখানে কিন্তু আমরা দেখছি যে কিছু যানবাহন আসছেন এবং ঘুরে যাচ্ছেন। সরকার নির্ধারিত যে নির্দেশনা যে কন্টিনে এবং ড্রামে করে তেল না দেওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছে সেটির জন্য কিন্তু বিভিন্ন পাম্পগুলো রয়েছে সেই পাম্পগুলো কোনো রকম ড্রামে এবং কোনো রকম কন্টিনে কিন্তু তেল দিচ্ছে না, যার ফলে কিন্তু শিল্প কারখানার যে উৎপাদন ব্যাহত হচ্ছে এবং শিল্প কারখানার যে অভ্যন্তরীণ কিছু মেশিন রয়েছে সেগুলো কিন্তু চলছে না। আমরা এখন যে পাম্পটিতে রয়েছে সেটিতে কিন্তু তারা সাইনবোর্ড সাটিয়ে রেখেছেন, সম্মানিত গ্রাহক ডিজেল শেষ হয়ে গেছে, ডিজেল আসলে গ্রাহকদের দেওয়া হবে, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। বিভিন্ন পাম্পগুলো ঘুরে দেখছি যে সবগুলো পাম্পেই কিন্তু বন্ধ রয়েছে এবং অল্প কিছু সময় তেল আসার সাথে সাথে কিন্তু শেষ হয়ে যায়। যারা গ্রাহক রয়েছে তারা বলছেন যে এক ধরনের সিন্ডিকেট রয়েছে, যে সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত দামে ডিজেল এবং পেট্রোল অকটেন বিক্রি করা হচ্ছে, কিন্তু সাধারণ ভোক্তা যারা রয়েছে তাদেরকে এই ডিজেল পেট্রোল অকটেন দেওয়া হচ্ছে না। তো এই বিষয়ে যেন প্রশাসন আরো বেশি উদ্যোগী হয় এবং আরো বেশি তৎপর হয়, এমনটি কিন্তু সাধারণ ভোক্তা যারা রয়েছে তারা প্রত্যাশা করছেন। ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে পেট্রোল পাম্পের সবশেষ খবরাখবর। দেশের খবর নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে আরো যা থাকছে।
জামালপুরে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড। এবং সাতক্ষীরার মায়ের বাড়ি মন্দিরে চুরি, প্রতিমার গহনা ও দান বাক্সের অর্থ লুট। বিরতির শেষে আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন দেশের খবর। জামালপুরে স্বামীকে গাছে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ মামলার রায়ে ৩ জনের মৃত্যুদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম দুপুরে এই আদেশ দেন। পিপি অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৯ জুলাই রাতে সদর উপজেলার মেছেরচোড়া মোড়ে স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ করে আসামিরা। এ ঘটনার পরদিন নির্যাতিতা গৃহবধূ বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। ৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামিদের অনুপস্থিতিতে আদালত ৩ জনকে মৃত্যুদণ্ড এবং অপরাধ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দিয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সদরের পাকুল্লা মধ্যপাড়া গ্রামের মোহাম্মদ ফারুক হোসেন, মনসুর আলী ও ফেরদৌস হোসেন। সাতক্ষীরার কেন্দ্রীয় মায়ের বাড়ি মন্দিরের তালা কেটে স্বর্ণালংকার ও দান বাক্সের অর্থ চুরি করে নিয়ে গেছে চোর চক্র। ভোরে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অবস্থিত মন্দিরটির একাধিক কক্ষের তালা কেটে প্রতিমার ২ জোড়া স্বর্ণের বালা, কানের দুল, রূপা ও দান বাক্সের নগদ অর্থ লুট করে তারা। মন্দির কর্তৃপক্ষের ধারণা প্রায় ১৮ লাখ টাকার সম্পদ খোয়া গেছে। এদিকে বারবার মন্দিরে চুরির ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। দেশের খবর নিচ্ছে আরো একটি বিরতি, ফিরবো কিছুক্ষণ পর, সাথেই থাকুন। বিরতি শেষে আবার স্বাগত জানাচ্ছি দেশের খবরে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ঠাকুরগাঁও সুগার মিলের চিমনি থেকে উড়ে আসা কালো ছাইয়ে ছেয়ে গেছে চারপাশ। বাড়িঘর, গাছপালা, পুকুর, নদী, খালে ছাইয়ের আস্তরণ। অতিষ্ঠ জনজীবন, অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। প্রভাব পড়েছে ব্যবসা ও কৃষিতেও। ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগে কান দিচ্ছে না মিল কর্তৃপক্ষ। ঠাকুরগাঁও প্রতিনিধি এমএস আমাদের রিপোর্ট। ঠাকুরগাঁও পৌর শহরের বাসিন্দা ওবায়দুল্লাহ মাসুদ বাড়ির ছাদে গড়ে তুলেছিলেন ছোট্ট একটি ছাদ বাগান। টবে টবে সাজানো ছিল নানা রঙের ফুল আর ফলের গাছ। শখের বাগানে এখন ছায়ের আস্তরণ। কালো ছায়ের প্রকোপে সবুজ বৃক্ষেরা নির্জীব। ইনস্ট্যান্ট ক্ষতি নিয়ে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করি, কিন্তু সুদূর প্রসারী ক্ষতি নিয়ে কিন্তু আমরা অত আন্দোলন সংগ্রাম করি না। এইটা কিন্তু আমাদের মনে হয় এখন দেখা দরকার। জানা যায় ১৯৫৬ সালে নির্মাণ কাজ শুরু হয় ঠাকুরগাঁও সুগার মিল। ১৯৫৮ থেকে ১৯৫৯ সাল থেকে শুরু হয় চিনি উৎপাদন। তবে দেশ স্বাধীনের পর লুটেরাদের কবলে পড়ে প্রতিষ্ঠানটি। চিমনির ঢাকনা সহ বেশ কিছু মালামাল লুটে নিয়ে যায় দুর্বৃত্তরা। সেই থেকে প্রতি মারাই মৌসুমে মিল চালু হলেই চিমনি দিয়ে ছড়িয়ে পড়ে কালো ছাই। যদি বাচ্চারা বাইরে খেলতে গেছে, বাসায় গেছে, একদম কালি কালি হয়ে যাচ্ছে, বাসার ভিতর সহ কালি হয়ে যাচ্ছে। সানগ্লাস ছাড়া চলাফেরা করতে পারি না, চোখে খুব সমস্যা হয় এবং কাপড় চোপড় তো বাইরে শুকাইতে দেওয়া যায় না। মানুষের দোকানপাট করতে পারতেছে না এবং বিশেষ করে স্কুলের ছেলে মেয়েরা বিদ্যালয়ে যেতে পারতেছে না। নিত্য ভোগান্তির কারণ হিসেবে পরিণত হয়েছে এই কালো ছাই। তার পাশে ছায়ের আস্তরণ, নিঃশ্বাসে ছাই, পুকুর, ফসলি জমি, মিলের ধান চাল, রোদে শুকাতে দেয়া কাপড়, সবকিছুতে ছায়ের হামলা। পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিও মারাত্মক। কালো ধোঁয়া পার্টিকেলস গুলো বায়ুর সঙ্গে মিশে এবং ক্ষুদ্র ক্ষুদ্র কণার আকারে এটা শ্বাসকষ্ট তৈরি করে। ফুসফুসের একটা বিশেষ অংশের জন্য সিলিকোসিস যেটা নামে একটা রোগ আছে, সিলিকোসিস তৈরি করতে পারে। আর যাদের অ্যাজমা আছে, এটা অ্যাজমার প্রবণতা বাড়িয়ে দেয়। ৫৫ বছর ধরে উঠছে কালো ছাই, দিন দিন বেড়েই চলছে দুর্ভোগ। কি পদক্ষেপ নেবে মিল কর্তৃপক্ষ? ফাইন পার্টিকেলস থেকেই কিন্তু ছাইটা হয়, ধোঁয়ার সাথে যেটা যায়। তো সেটাকে যদি আমরা রোধ করতে চাই পুরাপুরি, তাহলে অবশ্যই এটাকে বয়লারের রিপ্লেসমেন্ট লাগবে, অর্থাৎ নতুন বয়লার হলে পরে এটাকে বন্ধ করা সম্ভব। জেলার একমাত্র এই ভারী শিল্প প্রতিষ্ঠানটি এখন অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতি মৌসুমে মিল কর্তৃপক্ষ আশ্বস্ত করলেও বদলায় না চিরাচরিত রূপ। সকলেরই প্রত্যাশা অপ্রত্যাশিত এই জনদুর্ভোগ থেকে সমাধান করতে খুব শিগগিরই উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমএস আহমদ, এটিএন নিউজ, ঠাকুরগাঁও। ঈদ উল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলের মতো কুমিল্লাতেও জমে উঠেছে ঈদের কেনাকাটা।
নতুন পোশাক কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে নগরীর অভিজাত বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে। বিস্তারিত জানতে কুমিল্লার প্ল্যানেট SR বিপণী বিতান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। আমাদেরকে জানাবেন কুমিল্লাতে কেমন দেখছেন নগরবাসীর ঈদের কেনাকাটা, আনন্দ উচ্ছ্বাস কেমন দেখছেন সে বিষয়ে আমাদেরকে জানাবেন। সেই সাথে যদি কুমিল্লার যে ঈদের যে কেনাকাটার বিষয় বলি, যে আসলে পুরোপুরি জমে উঠেছে কুমিল্লার ঈদ বাজার। আমি ঘুরে দেখেছি নগরীর বিভিন্ন যে সকল শপিং মহল এবং যে সকল জায়গায় মার্কেট রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে ক্রেতাদের উপচে পড়া ভিড় কিন্তু আমরা লক্ষ্য করি। বিশেষ করে কিন্তু এবার ঈদে কিন্তু নান্দনিকে সেজেছে কুমিল্লার মার্কেটগুলো, এবং আমরা যেটি দেখেছি এবারে মার্কেটে সবচেয়ে বেশি যে ধরনের পোশাক চাহিদা, তার মধ্যে কিন্তু দিল্লি বুটিক্স এবং পাকিস্তানি পোশাক থেকে শুরু করে নানান বাহার রঙের পোশাক কিন্তু আসলে যারা ক্রেতা সাধারণ তাদের কিন্তু নজর কাটছেন। এবং কুমিল্লার যে সকল মার্কেট রয়েছে এবং মার্কেটের বাইরে যে সকল ফুটপাত রয়েছে, সেখানেও কিন্তু আমরা দেখেছি আসলে যারা মধ্যবিত্ত থেকে শুরু করে সব ধরনের কাতারে কিন্তু বিভিন্ন পোশাক দোকানগুলোতে ভিড় জমাতেন। এবং আমি এই মুহূর্তে আছি কুমিল্লা নগরীর সবচেয়ে বড় শপিং মহল প্ল্যানেট SR। এখানে এসে আমরা যেটি দেখেছি যে আসলে ক্রেতা সাধারণের উপস্থিতিও রয়েছে, সেখানে কিন্তু আসলে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু আসলে বেচা কিনে ব্যস্ত সময় পার করছেন। এবং আমি এই মুহূর্তে যে মার্কেট আছে, মার্কেট কমিটির একজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনাদের মার্কেটে এবং কেমন নিরাপত্তা, সেই সাথে আপনাদের সারা কেমন পাচ্ছেন মার্কেট? ধন্যবাদ জীবন ভাই। আপনি দেখতে পাচ্ছেন আমাদের মার্কেটে নিরাপত্তা বলেন, ক্রেতাদের সমাগম সব কিছুই রয়েছে। আমাদের নিজস্ব সিকিউরিটি রয়েছে এবং প্রশাসনের পুলিশ দ্বারা আমাদের মার্কেট নিয়ন্ত্রিত করা হয়। CCTV রয়েছে, যথেষ্ট নিরাপত্তা আমাদের মার্কেটে রয়েছে। এমনকি ক্রেতাদের জন্য সুব্যবস্থা রয়েছে, গুণগত মান রয়েছে, সুলভ মূল্যে বিক্রি করা সব কিছুই আমরা মার্কেটের স্বার্থে নিরাপত্তার সহিত আমরা বহন করতেছি। ধন্যবাদ। শুনছিলেন যে আসলে যারা মার্কেট কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে যারা ক্রেতা রয়েছেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য তারা CC ক্যামেরা রেখেছেন, সে সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যে পুলিশ সদস্যরা তারাও কিন্তু মার্কেটে আছেন। এছাড়াও কিন্তু যদি বলি যে আসলে কুমিল্লার আমরা বেশ কয়েকটি মার্কেট ঘুরে দেখি, তার মধ্যে খন্দকার হক টাওয়ার এবং ছাত্রাকান কমপ্লেক্স এবং রূপায়ণ টাওয়ার, সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আসলে ক্রেতাদের ভিড় রয়েছে। তো ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু কুমিল্লার মার্কেটগুলো পুরোপুরি জমে উঠছে এবং বেচা কিনেও কিন্তু চলছে, এবং সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে কুমিল্লার ঈদ বাজারের বেচা কিনা। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ। জীবন, আপনাকে ধন্যবাদ। কুমিল্লা থেকে ক্রেতাদের ঈদের কেনাকাটা প্রসঙ্গে জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির জীবন। এর সাথে শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনটেক্স গ্রুপের সৌজন্যে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল শুরু হবে স্পিকারের আসন খালি রেখে। বিভাগীয় শহরে অকটেন ও পেট্রোল সরবরাহ বাড়াচ্ছে BPC। ঠাকুরগাঁওয়ে সুগার মিলের ছায়ে অতিষ্ঠ জনজীবন। জামালপুরের স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ মামলায় 3 জনের মৃত্যুদণ্ড। সাতক্ষীরার মায়ের বাড়ি মন্দিরে চুরি, প্রতিমার গহনা ও দান বাক্সের অর্থ লুট। এই ছিল দেশের খবর থেকে সর্বশেষ। কাল আবার দেখা হবে একই সময়। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।